আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সামনে আইসিটি ক্লাস নিয়ে। আশা করি সবাই ঠিকঠাক মতন দেখতে পাচ্ছ। আমিও একটু চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা। আশা করছি সব ঠিকঠাক আছে। তোমরা যারা ক্লাস করছো, ক্লাসের শুরুতেই বলে নিচ্ছি, যারা ক্লাসে অংশগ্রহণ করছো তারা অবশ্যই তোমাদের সেকশন এবং রোল নাম্বার লিখে দিবে, যাতে করে আমরা বুঝতে পারি যে কারা কারা ক্লাসে অংশগ্রহণ করছো। ঠিক আছে, চলো আমরা পড়াশোনায় চলে যাই। আজকে আমরা চতুর্থ অধ্যায় পড়াশোনা করছিলাম, ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল। আগে দুইটা ক্লাস হয়েছে আমাদের, আমরা কিছু কিছু ধারণা লাভ করেছি, ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, তারপরে ইন্টারনেট প্রোটোকল, এইচটিটিপি, এফটিপি, তারপরে কিছু এইচটিএমএল সম্পর্কেও আমাদের অলরেডি ধারণা হয়ে গিয়েছে বিগত দুটো ক্লাসে। আজকে আমি তোমাদের যেগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম এবং ইউআরএল। চলো শুরু করা যাক। আইপি অ্যাড্রেস বলতে কি বোঝায়? আইপি অ্যাড্রেস এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটা ডিভাইসেরই একটা করে ঠিকানা থাকে। ইন্টারনেটে যখনই কোনো ডিভাইস সংযুক্ত হয় তখন ওই ডিভাইসের জন্য একটা অ্যাড্রেস অ্যাসাইন হয়ে যায়, এবং এই অ্যাড্রেসটাকেই আমরা বলতে পারি আইপি অ্যাড্রেস, বা যেটাকে আমরা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বলে থাকি। এই আইপি অ্যাড্রেস সবসময় ইউনিক হয়ে থাকে, অর্থাৎ কোনো একটা নেটওয়ার্কে যেই ডিভাইসগুলো থাকবে প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা অ্যাড্রেস থাকে, যেটাকে আমরা এই আইপি অ্যাড্রেস বলছি, এবং এই অ্যাড্রেসটা সবসময় কি হয়, ইউনিক হয়ে থাকে। অর্থাৎ এই সেম আইপি অ্যাড্রেস কখনো একাধিক ডিভাইসের হয় না। IANA নামক একটা প্রতিষ্ঠান আছে যারা কিনা এই আইপি অ্যাড্রেসটা নিয়ন্ত্রণ করে থাকে বা এটার ব্যবস্থাপনা করে থাকে। IANA। ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। এই ইন্টারনেটের আই, অ্যাসাইন্ডের এ, নাম্বারসের এন এবং অথরিটি থেকে আসছে এ। IANA এটা একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান কি করে, এই আইপি অ্যাড্রেসের সকল ব্যবস্থাপনার কাজ করে থাকে। তাহলে আইপি অ্যাড্রেস বলতে আমরা কি বুঝলাম, যে ইন্টারনেটে আমাদের যখনই কোনো ডিভাইস সংযুক্ত হয় সেই ডিভাইসের জন্য একটা অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়, এবং সেই অ্যাড্রেসটাকে আমরা কি বলছি, আইপি অ্যাড্রেস বলছি। এই আইপি অ্যাড্রেস মূলত দুই প্রকার, একটা হলো IPv4 এবং আরেকটা হলো IPv6, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এবং ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। প্রথমে চলো আমরা IPv4 ভার্সন 4 নিয়ে আমরা একটু চিন্তা করি। ইন্টারনেট প্রোটোকল এর চতুর্থ নম্বর সংস্করণ, যেটাকে আমরা IPv4 বলে থাকি, এই IPv4কে আমরা বিভিন্নভাবে এক্সপ্রেস করতে পারি। সেটাকে আমরা চাইলে ডেসিমাল আকারে প্রকাশ করতে পারি, চাইলে বাইনারি আকারে প্রকাশ করতে পারি, চাইলে হেক্সাডেসিমাল আকারে প্রকাশ করতে পারি। চলো একটু এক্সাম্পলগুলো দেখে নেই কীরকম হতে পারে। এটা আমি একটা ডেসিমাল সংখ্যা দ্বারা একটা আইপি অ্যাড্রেসের উদাহরণ দিলাম। এরপরে চলো বাইনারি সংখ্যা দিয়ে কেমন হতে পারে দেখে নেই।
এটা হচ্ছে আইপি অ্যাড্রেসের একটা বাইনারি নাম্বারের এক্সাম্পল, অর্থাৎ বাইনারি নাম্বার দিয়ে যদি আমরা কোনো আইপি অ্যাড্রেসকে এক্সপ্রেস করে থাকি তাহলে ব্যাপারটা হবে এরকম। আবার আমরা চাইলে হেক্সাডেসিমালের মাধ্যমে আইপি অ্যাড্রেসকে এক্সপ্রেস করতে পারি। হেক্সাডেসিমালে কীরকম হবে, হেক্সাডেসিমালে প্রকাশ করলে আইপি অ্যাড্রেসটা অনেকটা এরকম হতে পারে। তাহলে আমরা কিন্তু চাইলে বিভিন্নভাবে এই আইপি অ্যাড্রেসকে এক্সপ্রেস করতে পারি। সাধারণত আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করি, এই ওয়েবসাইটে প্রবেশ করার সময় আমরা এই ডেসিমাল সংখ্যা ব্যবহার করে থাকি, কিন্তু কম্পিউটার যেহেতু সব কিছু বাইনারির মাধ্যমে করে, এই ডেসিমাল সংখ্যাকে তারা আবার বাইনারিতে কনভার্ট করে নেয়। তো যেহেতু বাইনারির মাধ্যমে করে, তাই আমরা বাইনারি দিয়ে একটু পড়াশোনা করে নেই। চলো, এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকচুয়ালি কি করা হয়, এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমাদের যে ওয়েবসাইটগুলো বিভিন্ন সার্ভারে রাখা হয়, সেই সার্ভারকেও কি বলেছিলাম আমরা গত ক্লাসে, যে সার্ভারও কিন্তু একটা শক্তিশালী কম্পিউটার, যেখানে আমরা এই ওয়েবসাইটগুলোকে সংরক্ষণ করে থাকি। তাহলে যেহেতু সার্ভার একটা কম্পিউটার এবং এই সার্ভারের কি থাকে, এই সার্ভারটা সব সময় 24 ঘন্টাই ইন্টারনেটের সাথে সংযুক্ত অবস্থায় থাকে, তাই এই ওয়েবসাইটটা যে সার্ভারে রাখা হয় সেই ওয়েবসাইটেরও কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকে। আর এই ওয়েবসাইটে আমরা সবসময় কিন্তু ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে আমরা ওয়েবসাইটটা দেখি বা প্রদর্শন করি, কিন্তু আমরা চাইলে এই আইপি অ্যাড্রেসের মাধ্যমেও কিন্তু এই ওয়েবসাইটে আমরা দেখতে পারি। চলো, এই বাইনারির মাধ্যমে যদি দেখি, আমাদের ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4-এ বাইনারির মাধ্যমে এক্সপ্রেস করলে এখানে 32টা বিট থাকে। প্রত্যেকটা এরকম 8টা করে বিট নিয়ে টোটাল 4টা অংশ থাকে, অর্থাৎ এখানে 8টা বিট, এরপরে ডট 8টা বিট, এরপরে আবার ডট 8টা বিট এবং তারপরে ডট 8টা বিট, এরকম টোটাল 4টা অংশ, যেখানে প্রত্যেকটা অংশে 8টা করে বিট থাকে। এই 4 8 32, টোটাল 32টা বিটের সমন্বয়ে তৈরি হয় একটা IPv4 অ্যাড্রেস, যেখানে এই IPv4 অ্যাড্রেসের আবার 2টা অংশ থাকে। যেমন একটা অংশ হচ্ছে তোমার নেটওয়ার্ক আইডি এবং আরেকটা অংশ হচ্ছে হোস্ট আইডি। তো হোস্টের সংখ্যার উপরে নির্ভর করে এদেরকে আবার বিভিন্ন ক্লাসে বিভক্ত করা হয়। যেমন হোস্টের সংখ্যা যদি বেশি হয়ে থাকে, তখন এই প্রত্যেকটা যে 8 বিটের বাইনারি আছে, এখানে একটা 8 বিটের বাইনারি, এখানে একটা 8 বিটের বাইনারি, এখানে একটা 8 বিটের বাইনারি এবং এখানে একটা 8 বিটের বাইনারি, এই প্রত্যেকটা 8 বিটের বাইনারিকে বলা হয় এক একটা অক্টেট। কি বলেছি, যে এই 8 বিটের বাইনারিগুলোকে বলা হয় এক একটা অক্টেট। তো এই অক্টেটের ক্ষেত্রে যখন আমরা ক্লাস এতে থাকব, তখন এই প্রথম অক্টেটকে বলা হয় নেটওয়ার্ক আইডি এবং বাকি 3টা অক্টেট হয়ে যায় হোস্ট আইডি। যখন ক্লাস বিতে থাকব, অর্থাৎ হোস্টের সংখ্যা আরও কিছু কম হবে, তখন প্রথম 2টা অক্টেট, এই 2টা অক্টেটকে ধরা হবে নেটওয়ার্ক আইডি এবং তারপরের 2টা অক্টেটকে ধরা হবে হোস্ট আইডি। এটা ছিল ক্লাস বি। কি ছিল, ক্লাস এ, ক্লাস বি। এরপরে যদি ক্লাস সি হয়, অর্থাৎ হোস্টের সংখ্যা যদি অনেক কম হয়, সেক্ষেত্রে আমরা এই প্রথম 3টা অক্টেটকে ধরে নেই নেটওয়ার্ক আইডি এবং পরের শুধুমাত্র একটা অক্টেট, এটাকে আমরা ধরে নেই হোস্ট আইডি, যেটাকে আমরা বলে থাকি ক্লাস সি। তাহলে আইপি অ্যাড্রেসে এই নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডির কাজটা কি? নেটওয়ার্ক আইডির মাধ্যমে মূলত এই সার্ভারটাকে আমরা খুঁজে বের করতে পারি এবং হোস্ট আইডির মাধ্যমে আমরা এই সার্ভারে যে কম্পিউটারগুলো থাকে বা ডিভাইসগুলো থাকে সেগুলোকে আমরা খুঁজে বের করতে পারি। ঠিক আছে, এবং এই আইপি অ্যাড্রেস কিন্তু আমরা বলেছি যে ইউনিক হয়। এখন কথা হচ্ছে যে IPv4 আবার IPv6 কেন আসলো? এই IPv4 অ্যাড্রেসটা যখন আবিষ্কার করা হয়, তখন কিন্তু কেউ কখনোই চিন্তা করেনি যে মানুষের কাছে এত এত ডিভাইস থাকবে। ঠিক আছে, এখন কিন্তু আমরা 3টা 4টা করে এক একজন ডিভাইস ইউজ করি, যেখানে প্রত্যেকটা ডিভাইসের জন্য যদি একটা করে আইপি অ্যাড্রেস দরকার হয়, তাহলে পৃথিবীর সব মানুষের জন্য কিন্তু অনেক আইপি অ্যাড্রেসের দরকার হবে। এখন এই 32টা বিট দিয়ে টোটাল কতগুলো ডিভাইসকে একটা নেটওয়ার্কের ভিতরে অ্যাসাইন করা যায়? আমরা ডিজিটাল ডিভাইসে একটা এক্সাম্পল পড়ে এসেছিলাম, যেখানে 0 এবং 1 এই 2টা সংখ্যার মাধ্যমে 2টা বিট অথবা 3টা বিট যদি আমি ধরি যে 3টা বিটের ভিতরে এই 0 আর 1কে সাজাবো, তাহলে মনে আছে কি যে কতভাবে কম্বিনেশন করা যায় বা কতভাবে সাজানো যায়? সূত্রটা ছিল, যদি 2টা বিটের ভিতরে সাজাই তাহলে 2 স্কোয়ার, যদি 3টা বিটের ভিতরে সাজাই তাহলে 2 কিউব। ডিজিটাল ডিভাইসে আমরা এটা পড়ে এসেছি। তাহলে বিট যদি হয় 2টা, তাহলে সর্বোচ্চ আমরা সেই 2টা বিটের মাধ্যমে 4টা সংখ্যা লিখতে পারি।
যদি বিট হয় 3টা তাহলে সূত্র হচ্ছে 2 পাওয়ার n, অর্থাৎ এই nটা হচ্ছে বিটের সংখ্যা, কতগুলা বিটের ভিতরে আমি সংখ্যাগুলো লিখছি। আর তাহলে যদি হয় বিট 3টা তাহলে 2 কিউব, অর্থাৎ এই 3টা বিটের মাধ্যমে আমরা সর্বোচ্চ 8টা সংখ্যা লিখতে পারবো। আর এই 8টা সংখ্যা, প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি এক একটা আইপি অ্যাড্রেস হিসেবে ডিফাইন করি, তাহলে এখানে আমার বাইনারি বিট আছে টোটাল 32টা। এই 32টা বিটের মাধ্যমে আমি কতগুলো সংখ্যা তৈরি করতে পারবো, আর কতগুলো সংখ্যা মানে কি, কতগুলো কম্পিউটার বা কতগুলো ডিভাইসকে আমি একটা নেটওয়ার্কের মাধ্যমে বা নেটওয়ার্কের ভিতরে আমি অ্যাসাইন করতে পারবো। তাহলে সংখ্যাটা হবে 2 এর পাওয়ার 32, যেটা মোটামুটি 430 কোটি এর কাছাকাছি, 4.3 বিলিয়ন। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, যখন এই IPv4 অ্যাড্রেসটা আবিষ্কার করা হলো তখন কিন্তু আসলেই কেউ ধারণা করেনি যে মানুষের কাছে এতগুলো ডিভাইস থাকবে। সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য চলে আসলো IPv6, যেখানে বিটের সংখ্যা আরেকটু বেশি। আর এই IPv4 এ যে দুইটা অংশ থাকে, একটা হলো নেটওয়ার্ক আইডি এবং আরেকটা হলো হোস্ট আইডি। এই নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডির ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে শহরে একটা বাসার সাথে তুলনা করতে পারি। যেমন শহরে একটা বাসায় যেমন একটা রাস্তা নাম্বার থাকে এবং সেই রাস্তা কি থাকে, বিভিন্ন বাড়ি থাকে। কোনো রাস্তায় একাধিক বাড়ির কিন্তু সেম নাম্বার থাকে না। তেমনি নেটওয়ার্ক আইডিটাকে যদি আমরা রাস্তার নাম্বারের সাথে তুলনা করি আর হোস্ট আইডিটাকে যদি আমরা বাড়ির নাম্বারের সাথে তুলনা করি, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটাই মিলে যায়। অর্থাৎ একটা নেটওয়ার্কের ভিতরে কোনো ডিভাইসেরই আইপি অ্যাড্রেস কখনোই সেম হয় না। আর IPv6 এর ক্ষেত্রে আমাদের IPv4 এ কি ছিল, 4টা অক্টেট ছিল, যেখানে একটা অক্টেট মানে 8টা বিট, টোটাল বিট ছিল 32টা। আর IPv6 এ চলে আসি, IPv6 এর ক্ষেত্রে কি হয়, আমাদের টোটাল বিট সংখ্যা থাকে 128টা। টোটাল বিট সংখ্যা কত, 128। তাহলে এখানে কিভাবে করা হয়, এখানে আমরা যদি হেক্সাডেসিমালের মাধ্যমে প্রকাশ করি, তাহলে প্রত্যেকটা অংশে আমাদের আগেরটাতে ছিল 8টা করে বিট, এখানে প্রত্যেকটা অংশে 16টা করে বিট থাকে, এরকম 8টা অংশ থাকে। প্রত্যেকটা অংশে 16টা করে বিট থাকে এবং টোটাল আমাদের কয়টা অংশ থাকে, 8টা অংশ থাকে। টোটাল বিট সংখ্যা হয় 128। যেমন একটা এক্সাম্পল যদি তোমাদের দেই, এটা হচ্ছে হেক্সাডেসিমালের মাধ্যমে আমি একটা IPv6 অ্যাড্রেস দেখালাম, যেখানে আমাদের এরকম প্রত্যেকটা অংশে 16টা করে বিট থাকবে এবং এরকম 8টা অংশ থাকবে। টোটাল বিটের সংখ্যা হয় 128টা। তাহলে দেখো, আমরা যদি 32টা বিটের মাধ্যমে কতগুলো অ্যাড্রেস আমরা তৈরি করতে পেরেছিলাম বা কতগুলো ডিভাইসকে আমরা নেটওয়ার্কে সংযুক্ত করতে পারি, সংখ্যাটি ছিল 2 পাওয়ার 32, যেটা ছিল প্রায় 430 কোটি এর কাছাকাছি। এবং এই সংখ্যাটাও কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। মানুষ এত ডিভাইস ইউজ করছে যে এই সংখ্যাটার মাধ্যমে কিন্তু এখন আর নতুন করে ডিভাইস দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই সংযুক্ত করা সম্ভব হচ্ছে না। আর সেক্ষেত্রে দেখো, 128 বিটের মাধ্যমে যদি আমি কোনো একটা আইপি অ্যাড্রেস তৈরি করি, তাহলে আমাদের টোটাল কতগুলো ডিভাইসকে আমরা সংযুক্ত করতে পারবো, সেই সংখ্যাটা হবে 2 এর পাওয়ার 128, যেটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় প্রায় 340 ট্রিলিয়ন। অর্থাৎ এখন যদি কারো কাছে কয়েক হাজার ডিভাইসও থাকে, তারপরেও আমরা এই অ্যাড্রেসের মাধ্যমে প্রত্যেকটা ডিভাইসে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারবো। বুঝতে পেরেছো আশা করি। এই ছিল আমাদের আইপি অ্যাড্রেসের পড়াশোনা। এবার চলে যাই, চলো ডোমেইন নেম। আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেম। এখন এই ডোমেইন নেম শুরু করার আগে আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে নিচ্ছি।
যেমন সবাই আমরা মোবাইলে বিভিন্ন নাম্বার সেভ করে রাখি, তো নাম্বার সেভ করার সময় আমরা কিন্তু শুধু নাম্বারটাই সেভ করি না, কারণ নাম্বার সেভ করার সময় সহজে মনে রাখার জন্য তার নাম দিয়ে সেভ করে রাখি। কারণ সংখ্যাগুলো মনে রাখা আমাদের পক্ষে কঠিন হয়, কিন্তু সেই সংখ্যাটাকে যদি একটা নামের মাধ্যমে সেভ করে রাখি তাহলে সেটা আমাদের জন্য মনে রাখা খুবই সহজ হয়। তেমনি কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা সার্ভারের এই আইপি অ্যাড্রেস, এত এত সার্ভার, এত এত ওয়েবসাইট, লাখ লাখ ওয়েবসাইট আছে পৃথিবীতে, তাহলে এই সকল ওয়েবসাইটের জন্য যে আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেস তো সংখ্যা, এই সংখ্যাগুলো কিন্তু মনে রাখা আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। আর এইটাকেই সহজ করার জন্য, সহজে মনে রাখার জন্য আমরা ইংরেজি অক্ষরের কিছু নাম ব্যবহার করি, যেই নামগুলোকে বলা হয় ডোমেইন নেম। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি, আমরা সবাই ফেসবুকে লাইভ ক্লাস করছি, তো ফেসবুকে আমরা যখন ঢুকি বা আমরা যখন লগ ইন করি তখন আমরা কি লিখি, এই যে facebook.com লিখলাম। এখন কথা হচ্ছে এই ফেসবুক একটা ওয়েবসাইট এবং এই ফেসবুকের কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে, কিন্তু এই আইপি অ্যাড্রেস কিন্তু আমাদের মনে রাখা খুবই কঠিন বিধায় আমরা কি করেছি, এই আইপি অ্যাড্রেসের বদলে আমরা একটা নাম ব্যবহার করেছি। এই নামটা কি বলা হচ্ছে, ডোমেইন নেম। এবং এই ডোমেইন নেমটাকেও কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। কারণ কি, কারণ একাধিক নাম যদি বিভিন্ন ওয়েবসাইটের একই ডোমেইন নেম থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটা আমাদের ব্যবহার করা খুবই কঠিন হয়ে পড়ে। করা হয় ICANN নামক একটা প্রতিষ্ঠান আছে যারা ডোমেইন নেমের, আর যেই পদ্ধতিতে এই ডোমেইন নেম নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হয় DNS, ডোমেইন নেমিং সিস্টেম। কি বলা হয়, যেই পদ্ধতিতে আমাদের এই ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ যাতে একাধিক ওয়েবসাইটের জন্য একই ডোমেইন নেম না হয়ে যায়, সেই পদ্ধতিটাকেই বলা হয় ডোমেইন নেমিং সিস্টেম, সংক্ষেপে আমরা সেটাকে DNS বলে থাকি। আর কোন প্রতিষ্ঠান, ICANN, ইন্টারনেট কর্পোরেশন ফর নেমস অ্যান্ড নাম্বারস। ওকে, এই প্রতিষ্ঠানটা কি করে থাকে, আমাদের এই ডোমেইন নেমিং সিস্টেমটা বা হচ্ছে এই ডোমেইন নেমগুলা নিয়ন্ত্রণ করে থাকে। আবার এই ডোমেইন নেমের কিছু অংশ আছে। কি কি অংশ আছে, এই যে ডোমেইন নেম, এই ডোমেইন নেমের ডটের পরে যে অংশটা থাকে, এই অংশটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন। কি বলা হয়, টপ লেভেল ডোমেইন। এই টপ লেভেল ডোমেইন আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হলো জেনেরিক ডোমেইন এবং আরেকটা হলো কান্ট্রি ডোমেইন। তাহলে জেনেরিক ডোমেইন কোনগুলো এবং কান্ট্রি ডোমেইন কোনগুলো একটু দেখে নেই উদাহরণ। যেমন এখানে আমি .com লিখেছি, এই ওয়েবসাইটটা কোন ধরনের ওয়েবসাইট, যদি সেটা কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট হয়ে থাকে, সেই প্রতিষ্ঠানটা কোন ধরনের, অনেক সময় এই জেনেরিক ডোমেইন দিয়ে সেটা বোঝা যায়। যেমন .com, এটার অর্থ হচ্ছে কমার্শিয়াল, কমার্শিয়াল থেকে এসেছে .com। তাহলে যে সকল প্রতিষ্ঠান কমার্শিয়াল প্রতিষ্ঠান, সেই সকল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাধারণত তারা .com ব্যবহার করে থাকে। তেমনি বিভিন্ন সরকারি ওয়েবসাইট থাকে, যে সকল সরকারি ওয়েবসাইটে আমরা গভর্নমেন্ট থেকে আমরা .gov ব্যবহার করি। যেমন www. ধরো বাংলাদেশ.gov, অর্থাৎ এটা একটা সরকারি ওয়েবসাইট এবং সরকারি ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম .gov নামক জেনেরিক ডোমেইন ব্যবহার করা হয়। তেমনি মিলিটারিদের ক্ষেত্রে, মিলিটারি বাহিনীর ক্ষেত্রে .mil নামক কি জেনেরিক ডোমেইন ব্যবহার করা হয়। যেমন US আর্মি, তারা কি করে থাকে, তাদের যে ওয়েবসাইট আছে, তাদের ওয়েবসাইটে এরকম জেনেরিক ডোমেইন হিসেবে ডটের পরে .mil ব্যবহার করা হয়। এরপরে আবার আছে .edu। যেমন ধরো আমাদের প্রতিষ্ঠান, আমাদের কলেজের যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটার অ্যাড্রেস যদি তুমি লক্ষ্য করো, www.aucm.edu.bd। এই যে .edu আছে, .edu মানে কি, এডুকেশনাল প্রতিষ্ঠান, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের যে ওয়েবসাইটগুলো আছে, তারা সাধারণত এই জেনেরিক ডোমেইন হিসেবে এডু অংশটা ব্যবহার করে থাকে। তাহলে দেখো, এই যে জেনেরিক ডোমেইনের যে টপ লেভেল ডোমেইনের যে জেনেরিক ডোমেইন আমরা যেটাকে বলছি, ডটের পরের অংশ, এটা দেখে কিন্তু আমরা অনেক সময় ডিফাইন করতে পারি যে আমাদের ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কোন ধরনের ওয়েবসাইট। তেমনি আরও আছে, ধরো .int মানে হচ্ছে ইন্টারন্যাশনাল যে সকল প্রতিষ্ঠান আছে
তারা হচ্ছে .int ব্যবহার করে। এরপরে .net আছে, যেমন নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা এরকম .net ব্যবহার করে থাকে। এরপরে চলে আসি কান্ট্রি ডোমেইন। অনেক সময় এই ওয়েবসাইটটাকে আরও নির্দিষ্ট করার জন্য আমরা কান্ট্রি ডোমেইন ব্যবহার করে থাকি। যেমন দেখো এখানে আমাদের কলেজের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা ব্যবহার করেছি, এখানে জেনেরিক ডোমেইনের পরেও কিন্তু দিয়ে বিডি লিখেছি। তার মানে কেউ যদি এই ওয়েবসাইটে সহজেই বুঝতে পারবে যে এটা কোন দেশের ওয়েবসাইট। এরকম নির্দিষ্ট করার জন্য, ধরো ইন্ডিয়ার যে সকল ওয়েবসাইট আছে এরকম নির্দিষ্ট করার জন্য .in ব্যবহার করা হয়, পাকিস্তানের ক্ষেত্রে .pk ব্যবহার করা হয়। এরকম বিভিন্ন দেশের ওয়েবসাইটের জন্য শর্ট ফর্ম আছে যেগুলো ব্যবহার করে আমরা ডিফাইন করতে পারি সেই ওয়েবসাইটগুলো কোন দেশের ওয়েবসাইট। তাহলে জেনেরিক এবং কান্ট্রি ডোমেইনের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি যে এটা কোন ধরনের ওয়েবসাইট এবং কোন দেশের ওয়েবসাইট। আমাদের কলেজের এক্সাম্পল দিয়ে তোমাদেরকে খুব সহজেই বুঝিয়ে দিয়েছি www.aucm.edu.bd, যেখানে .edu হচ্ছে একটা এডুকেশনাল একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং .bd মানে হচ্ছে সেটা বাংলাদেশের একটা ওয়েবসাইট। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ডোমেইন নেমটা আমরা বুঝতে পারলাম। এরপরে চলে আসি ইউআরএল। ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল। কোথাও কোথাও তোমরা ইউনিভার্সাল লেখা দেখতে পারো, তবে এটা আমরা ব্যবহার করব না, কারণ ইউনিভার্সাল লেখাটা সঠিক নয়। আমরা সবসময় ইউআরএল এর ফুল ফর্ম হিসেবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর এটাই ব্যবহার করব। কোনো ওয়েবসাইটকে যদি আমরা দেখতে চাই বা প্রদর্শন করতে চাই তাহলে ব্রাউজারে এর ঠিকানাটা লিখে দিতে হয়, তাই না? আর এই ঠিকানাটাকেই বলা হয় ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা খুবই সহজ একটা টপিক, একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ডোমেইন নেম এবং ইউআরএল এর ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। ডোমেইন নেম হচ্ছে ইউআরএল এর একটা অংশ, আর একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজের সম্পূর্ণ ঠিকানাটাই হচ্ছে ইউআরএল। যেমন এটা হচ্ছে একটা ইউআরএল এর এক্সাম্পল, অর্থাৎ কোনো একটা ওয়েব পেজকে আমরা সরাসরি দেখতে চাইলে এই সম্পূর্ণ ঠিকানাটা আমাদেরকে লিখতে হবে। যেখানে এই HTTP এটা হচ্ছে এই ইউআরএল এর প্রোটোকল অংশ, যেটা আমরা গত ক্লাসে পড়ে এসেছি যে HTTP মানে হচ্ছে এটা একটা অ্যাপ্লিকেশন বেসড প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা কিনা আমাদের সার্ভারের সাথে কম্পিউটারের যোগাযোগকে নিয়ন্ত্রণ করে বা যোগাযোগ এস্টাবলিশ করে। এরপরে আছে কোলন, যেটা কিনা এই প্রোটোকল অংশ, এবং এখানে আমি যে ডোমেইনটা লিখেছি এই দুইটাকে আলাদা করার জন্য ব্যবহার করা হয়। এরপরে আছে ডাবল স্ল্যাশ, যেটা কিনা সার্ভারের সাথে আমাদের যে ক্লায়েন্টের কম্পিউটার আছে সেটার যোগাযোগকে নির্দেশ করে। এবং এরপরে দেখো www.aucm.edu.bd, এখানে আছে ডোমেইন নেম। তাহলে এই অংশটা আমাদের কি? এই অংশটা হচ্ছে প্রোটোকল অংশ। এর পরের অংশটা কি? পরের অংশটা হচ্ছে ডোমেইন নেম। এরপরে একটা ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ধরনের ফাইল থাকতে পারে, অনেক ফাইল থাকতে পারে। সেই ফাইলগুলো আবার কি করা হয়, ওয়েবসাইটটা যে সার্ভারে রাখা হয় সেখানে বিভিন্ন ফোল্ডারে রাখা হয়। আমরা আমাদের কম্পিউটারে বা আমাদের ডিভাইসে যেমন বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন ফাইল বিভিন্ন ফোল্ডার করে রাখি, তেমনি একটা ওয়েবসাইটের বিভিন্ন ডকুমেন্টগুলো কিন্তু ওইখানে সার্ভারে বিভিন্ন ফোল্ডারে রাখা হয়। তো এখানে এরকম স্ল্যাশ দিয়ে এই ফোল্ডার বা ডিরেক্টরি, এই যে হোম, এটা হচ্ছে সেই ফোল্ডার বা ডিরেক্টরির নাম। এরপরে আমরা যেই ডকুমেন্টটা দেখছি বা যেই ওয়েব পেজটা দেখছি, স্ল্যাশ দিয়ে সেই ওয়েব পেজের নামটা থাকে বা সেই ফাইলের নামটা থাকে। যেমন এখানে আমি লিখেছি stipend.html, অর্থাৎ সেই ফাইলটা ছিল একটা HTML ফাইল, এই HTML ফাইলটার নাম দেওয়া হয়েছে। তাহলে মোটামুটি আমরা চারটা অংশ দেখালাম, এই চারটা অংশ মিলে তৈরি হচ্ছে একটা ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যেটাকে আমরা একটা ওয়েবসাইটের সম্পূর্ণ ঠিকানা বলতে পারি। তাহলে আমরা আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম এবং ইউআরএল সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা লাভ করলাম। পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আইপি অ্যাড্রেস কি, ডোমেইন নেম কি, ইউআরএল কি, পার্থক্য চলে আসতে পারে।
আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেমের ভিতরে পার্থক্য, অথবা আইপি অ্যাড্রেস এবং ইউআরএল এর ভিতরে পার্থক্য চলে আসতে পারে। আশা করি যা পড়িয়েছি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কোশ্চেন করবে, সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই এগুলো বাসায় পড়ে ফেলবে এবং নেক্সট ক্লাসেও তোমরা সবাই অংশগ্রহণ করবে সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।